হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি প্রবাল মিত্র, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা, চলে এসেছি তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আজকে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু ইতিমধ্যেই এক মাস কিন্তু তোমাদের ক্লাস অলরেডি হয়ে গেছে, মানে অক্টোবর থেকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে এবং আজকে কিন্তু নভেম্বর পড়ে গেছে, তার মানে এক মাস আমাদের ক্লাস অলরেডি শেষ। তো আমরা সেমিস্টার 2 এর আজকে যেটা আলোচনা করব, সেমিস্টার 2 এর ইউনিট 1, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি। সেমিস্টার 2 এর ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ টপিক, তবে চ্যাপ্টারের নামটা আগে বলে দিই, রাজনৈতিক তত্ত্বের বিভিন্ন ধারণাসমূহ। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেই প্রশ্নের নাম হলো ন্যায়ের সংজ্ঞা দাও এবং তার প্রকৃতি বিশ্লেষণ করো। ন্যায় এর সংজ্ঞা দাও এবং তার প্রকৃতি বিশ্লেষণ করো, যেই প্রশ্নটা তোমাদের 6 মার্কের কিন্তু এবছরের পরীক্ষাতে আসতে পারে। তাই জন্য তোমাদের কী কী পয়েন্টস আছে সেগুলো আমি লিখে দিয়েছি, তার সাথে ন্যায়ের প্রকৃতি সম্পর্কে কী কী বিষয় আমাদেরকে জানতে হবে সেটাও কিন্তু আমি আলোচনা করে দেওয়ার জন্য বোর্ডে লিখে দিয়েছি। তো চলো টপিকে যাব। তবে টপিকে যাওয়ার আগে তোমাদের আবারও মনে করে দিতে চাই, তোমরা অনেকেই আমাকে ফোন কল করছো, SMS করে জানাচ্ছ যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কী করে পাবো, আমরা কী করে প্রশ্ন উত্তর সলভ করব। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলেছি, এই বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো 8509456622 এই নাম্বারে। আবারও বলছি 8509456622 এই নাম্বারে। তোমরা এখানে কী কী সাবজেক্ট পাবে? বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত এবং পরিবেশবিদ্যার মতো গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা এখানে পেয়ে যাবে। তাই ঝটপট দেরি নয়, যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তো চলো দেরি করব না, চলে যাব আজকের টপিকে। দেখো, ন্যায় কথার অর্থ কী এটা আগে তোমাকে জানতে হবে। আমি বলে রাখি, ন্যায় কথার অর্থ হচ্ছে, এটা মনে রাখবো সর্বদা, সঠিক বিচার। ন্যায় কথার অর্থ কি? সঠিক বিচার। অর্থাৎ আমি যাতে সঠিক বিচার পেতে পারি। আমি এই দেশে বাস করি, অর্থাৎ আমি ভারতবর্ষে বাস করি। এই ভারতবর্ষে বাস করতে গেলে আমি কি সঠিক বিচার পাবো? আমি কি সঠিকভাবে, আমি নিজেকে স্বাধীনভাবে কি বেঁচে থাকতে পারবো? আমি কি আইনের আওতায় নিজেকে তৈরি করতে পারবো? আমি কি সাম্যের পথ দেখতে পাবো? আমি কি সঠিক সুবিচার পাবো? এই সমস্ত বিষয়গুলিকে একত্রিত করে আমরা কিন্তু ন্যায় কথাটার একটা অর্থ পেয়ে থাকি। তো আজকে আমি যদি তোমাকে বলি এক কথায় ন্যায় কি, তুমি বলে দেবে সঠিক বিচার, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে ন্যায় কথার অর্থ কি সেটার জন্য তোমাকে একটু ডিটেলসে জানতে হবে। তার সাথে ন্যায়ের প্রকৃতি তোমাকে জানতে হবে। প্রকৃতি মানে কি? প্রকৃতি কথার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য বা ফিচার্স। অর্থাৎ আমি একটা লোকের নাম বললাম যে রাজা, সেই রাজা লোকটা কে যখন জানতে চাইলাম, তাহলে হলো তার সংজ্ঞা। রাজা লোকটা কে, তার মানে সে তার সংজ্ঞা দিচ্ছি। আমি যদি বলি রাজা ছেলেটা কেমন, অর্থাৎ তার বৈশিষ্ট্য বলো, সে ছেলেটার প্রকৃতি কেমন, তখনই চলে আসছে এখানে প্রকৃতি। অর্থাৎ ন্যায় কাকে বলে, ন্যায় কাকে বলে, ন্যায়টা কে সেটা আমি জানলাম, কিন্তু সে ন্যায়টা জিনিসটা কেমন সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? প্রকৃতিতে আসতে হবে। তাই জন্য আজকে আমাদের টপিক ন্যায় এর সংজ্ঞা ও তার প্রকৃতি বিশ্লেষণ করো। তো জানা যায় যে এই ন্যায় এর সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক বার্কার বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন, তিনি ল্যাটিন শব্দ জাস্টাস, কি বললাম? ল্যাটিন শব্দ জাস্টাস, JUSTUS, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি, ল্যাটিন শব্দ জাস্টাস, ঠিক আছে? তো এই জাস্টাস ও জাস্টিসিয়া, কি নাম? JUSTITA, জাস্টিটিয়া, কি বললাম? ল্যাটিন শব্দ জাস্টাস ও জাস্টিটিয়া। এই জাস্টাস এবং জাস্টিটিয়া থেকে তিনি জাস্টিস শব্দটির কথা বার করেছেন। অর্থাৎ তিনি মনে করেছেন যে জাস্টাস এবং জাস্টিটিয়া থেকে জাস্টিস শব্দটির উৎপত্তি হয়েছে। এটা কে মনে করেছে? বার্কার। তিনি বলেছেন যে ল্যাটিন শব্দের অর্থ হলো যুক্ত করা। এই জাস্টাস বা জাস্টিস যেটা, এই ল্যাটিন শব্দটার অর্থ হলো কি? যুক্ত করা। কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানে ন্যায় কথাটার অর্থ আমি বাংলায় কি বললাম? যে ন্যায় কথার অর্থ হচ্ছে সঠিক বিচার পাওয়া। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যাতে সঠিক বিচার পায় তারই কিন্তু কথা এখানে বলা হয়েছে। এবং বার্কার ন্যায় বিচারকে একটি সমন্বয় সাধনকারী রূপে ব্যাখ্যা করেছে। অর্থাৎ সমন্বয় সাধন মানে কি? মানুষের সাথে মানুষের যে সমন্বয়, মানুষের সাথে মানুষের যে সাম্য, মানুষের সাথে মানুষের যে স্বাধীনতা, মানুষের সাথে মানুষের যে রাজনৈতিক, সামাজিক, পারস্পরিক, অর্থনৈতিক, সামাজিক যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে ন্যায়। অর্থাৎ আমরা কিন্তু অপরভাবে বলতে পারি যে ন্যায় হলো সত্য, ন্যায় হলো বাস্তব, ন্যায় হলো
প্রকৃতির সঠিক নিয়ম, এটাও কিন্তু আমরা তোমাকে বলতে পারি। তার মানে ন্যায়ের অর্থ আমরা কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি। এইবার জানবো যে ন্যায়ের অর্থ তো আমি সহজে বললাম, ডিটেলসে বললে কেমন হয়, চলো জেনে নিই। ন্যায়ের অর্থ এবং প্রকৃতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা কখনোই কিন্তু একমত হতে পারেনি। তারা মনে করে যে অতীতে যে ন্যায় ছিল আর বর্তমান যুগের যে ন্যায়, তার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। কারণ সব কিছুতেই পার্থক্য আছে। অতীতের খাবারের পার্থক্য আছে, অতীতের জামাকাপড়ের পার্থক্য আছে, অতীতের কথা বলার পার্থক্য আছে, অতীতের পরিবেশের পার্থক্য আছে। তাহলে এত কিছু পার্থক্য যদি থাকে, তাহলে নিশ্চয়ই অতীতের ন্যায় আর বর্তমান যুগের ন্যায়েরও নিশ্চয়ই একটা পার্থক্য থাকবে। দুটোর মধ্যে একটা ডিফারেন্স আমরা খুঁজে পাবো, কি তাই তো? এই রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন যে প্রাচীনকালে গ্রিস ও রোমে একসময় কৃতদাস প্রথা প্রচলিত ছিল। জানা যায় যে প্রাচীনকালে গ্রিসে এবং রোমে ওই গরিব কৃতদাসদের পায়ে শিকল বেঁধে তাদেরকে চাবুক মেরে মেরে কাজ করানো হতো। সেই সময় এই কৃতদাস প্রথাটা কিন্তু কোনো অন্যায় ছিল না, সেটা ন্যায় ছিল। কারণ সে যুগে এটাই ধরা হতো যে কোনো কৃতদাসকে স্বাধীনভাবে বেঁচে থাকতে দেওয়া যাবে না। কৃতদাস মানে সে অন্যের অধীনে সর্বদা কাজ করবে এবং কাজ না করলে তাকে মার খেতে হবে। কিন্তু বর্তমান যুগে যদি এই কৃতদাস প্রথা আমি চালু করি, এটা কখনো সম্ভব? বর্তমান যুগে আমি যদি কোনো মানুষকে কাজে নিই, তাকে কি আমি পায়ে শিকল বেঁধে চাবুক মারতে মারতে কাজ করাবো? এটা কিন্তু সম্ভব না। তাহলে প্রাচীনকালের ন্যায় আর বর্তমান যুগের ন্যায়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। প্রাচীনকালে সেই সময় ওটাই ছিল ন্যায়, কিন্তু বর্তমান যুগে যদি আমি প্রাচীনকালের ন্যায়টাকে অ্যাপ্লাই করি, তাহলে এটা হয়ে যাবে অন্যায়। এখানে কিন্তু কোনো ন্যায় থাকবে না। ন্যায়ের বিপরীত শব্দ কি? অন্যায়। তখন সেটা হয়ে যাবে এটা অন্যায়। তাই জন্য প্রাচীনকালে রোম গ্রিসে যে কৃতদাস প্রথা প্রচলিত ছিল, সেটি তখনকার দিনে অন্যায় ছিল না। কিন্তু বর্তমান যুগে যদি আমি কৃতদাস প্রথাটা প্রচলিত করি, তাহলে এটা হবে সবথেকে ঘৃণ্যতম কাজ। এবার চলে আসবো আমরা ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণের ক্ষেত্রে। জানা যায় যে এই ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত আমাদেরকে তুলে ধরেছেন। কি ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা তিনটি দৃষ্টিভঙ্গির কথা আমাদেরকে জানিয়েছেন। কি দৃষ্টিভঙ্গি? সাবেকি উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, নয়া উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। তুমি দেখবে প্রত্যেকটা ব্যাপারে, সাম্য হোক, স্বাধীনতা হোক, আইন হোক, সব জায়গাতে মার্ক্সবাদী একটা দৃষ্টিকোণ কিন্তু লেগেই থাকে। তুমি 11এও পড়েছো, 11এর ফার্স্ট সেমিস্টারেও পড়েছো, 10এও পড়েছো, 9এও পড়েছো, যে সাবজেক্ট পড়ো না কেন, বিশেষত ইতিহাসের ক্ষেত্রে দেখবে মার্ক্সবাদী দর্শন কিন্তু তোমাকে পড়তেই হয়। মার্ক্সবাদীরা কিছু না কিছু কথা কিন্তু আমাদের সমাজকে নিয়ে অলমোস্ট বলে থাকে। তো প্রথমে যেটা আসছে সাবেকি উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সাবেকি কথার অর্থ হচ্ছে প্রাচীন। সাবেকি মানে কি? প্রাচীন। নয়া কথার অর্থ হচ্ছে নতুন বা আধুনিক। কি বললাম? সাবেকি কথার অর্থ প্রাচীন, আর নয়া কথার অর্থ কি? নতুন বা আধুনিক। তো এই যে তিনটে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ প্রাচীনকালের ন্যায়ের দৃষ্টিভঙ্গি, বর্তমান যুগের ন্যায়ের দৃষ্টিভঙ্গি এবং মার্ক্সবাদীদের চোখে ন্যায়ের দৃষ্টিভঙ্গি আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে কোনটায় আসবো আমরা? প্রথমে চলে আসবো সাবেকি বা প্রাচীন উদারনৈতিক দৃষ্টিভঙ্গি। বিষয়টা কি ছিল? জানা যায় প্লেটোর একটা বিখ্যাত গ্রন্থ আছে দ্য রিপাবলিক, ঠিক আছে? তো প্লেটো তার রিপাবলিক গ্রন্থে কয়েকটি মতবাদকে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে ব্যক্তি স্বার্থের দ্বারা নয়, সামাজিক স্বার্থের এবং কর্তব্য পালনের মধ্য দিয়ে ন্যায়ের সন্ধান করা যেতে পারে। অর্থাৎ একটা ব্যক্তি সর্বদা নিজের কথা ভাবলো, নিজে স্বার্থপর হয়ে সর্বদা সবাইকে ঠকিয়ে নিজে কি করে ভালো থাকবো সেইটা ভাবলো, তাহলে কিন্তু সেখানে কখনো ন্যায় প্রতিষ্ঠিত হয় না, সেখানে হয়ে যায় অন্যায়। কেননা ব্যক্তিস্বার্থ কথার অর্থ হচ্ছে একজন ব্যক্তি নিজের স্বার্থের জন্য যে কাজ করে তাকে বলা হয় ব্যক্তি স্বার্থ। কিন্তু তোমাকে কেন কাজ করতে হবে? তোমাকে কাদের জন্য কাজ করতে হবে? তোমাকে সমাজের জন্য কাজ করতে হবে, সমাজের কল্যাণের জন্য কাজ করতে হবে। তাই জন্য তোমাকে ব্যক্তি স্বার্থ দেখলে হবে না, তোমাকে সামাজিক স্বার্থের কথা চিন্তা করতে হবে। যদি তুমি সমাজকে নিয়ে চলতে পারো, যদি তুমি সমাজের কথা কল্পনা করো, যদি তুমি সমাজকে ভালোবাসো, তাহলে দেখবে যে তুমি তোমার কর্তব্য ঠিকঠাক পালন করছো, তুমি সমাজের ন্যায় প্রতিষ্ঠিত করছো এবং তোমাকে দেখে বাদবাকি মানুষও ব্যক্তি স্বার্থের পরিবর্তে সামাজিক স্বার্থের কথা ভাববে। আর যখনই আমরা সামাজিক স্বার্থের কথা ভাববো, তখন আমাদের দেশে স্বাধীনতা আসবে, আমাদের দেশে সাম্য আসবে, আমাদের দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে। এটা কিন্তু বুঝে যেতে হবে। আর কি
আমরা যদি ঠিকমতো করে এই ব্যক্তি স্বার্থকে জীবন থেকে বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে, দেশের উন্নতির ক্ষেত্রে একটা বড় অবদান কিন্তু রেখে দিতে পারবো। আর কি, আরেকটা হচ্ছে অন্যের কাজে হস্তক্ষেপ না করা। কি বললাম? অন্যের কাজে হস্তক্ষেপ না করে আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করি তাহলেই কিন্তু সমন্বয়টা বজায় রাখা যায়। মানে আমি আমার নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দিতে যাচ্ছি, নিজের কাজটাকে ঠিকমতো কমপ্লিট না করে অন্যের কাজকে কি করে খারাপ করা যায় তার কথা ভাবছি। তাহলে আমি যদি অন্যের কাজকে খারাপ করি, সেও আরেকজনের কাজকে খারাপ করবে, সেও আরেকজনের কাজকে খারাপ করবে। এই করতে করতে দেশটা অন্যায়ের পথে চলে যাবে, এই করতে করতে দেশটা অসত্যের পথে চলে যাবে, এই করতে করতে দেশটা একটা সমাজে নিজেরাই নিজেদের ক্ষতি করবে, নিজেরাই নিজেদের বাধা হয়ে দাঁড়াবে। তাই জন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যদি নিজের কাজে ঠিকমতো করে, অন্যের কাজে যদি হস্তক্ষেপ না করে তাহলেই কিন্তু সমাজে সমতা বজায় থাকবে। আর কি, বার্কার আরেকটা বিষয় বলেছেন যে ন্যায়ের 4টে উৎস আছে। কি, সাবেকি উদারনৈতিক দৃষ্টিভঙ্গিতে তিনি ন্যায়ের আরও 4টি উৎসের কথা আমাদেরকে বলে গেছেন। কি কি উৎসের কথা বলে গেছেন? একটা হলো ধর্ম, একটা হলো নীতিশাস্ত্র, একটা হলো প্রকৃতি, একটা হলো অর্থনীতি। কি বললাম? ধর্ম, নীতিশাস্ত্র, প্রকৃতি এবং অর্থনীতি। আমি একটু লিখে নিই বোর্ডে। প্রথমে তিনি কার কথা বললেন? ধর্মের কথা বললেন। দ্বিতীয় তিনি কার কথা বললেন? নীতিশাস্ত্রের কথা বললেন। তৃতীয় তিনি কার কথা বললেন? তিনি অর্থনীতির কথা বললেন। অর্থনীতিটা কিন্তু আমাদের সমাজের জন্য সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আর কি, আর কথা বললেন? তিনি আরেকটা বললেন প্রকৃতির কথা বললেন। কার কথা বললেন? প্রকৃতি। তার মানে আমাদের সমাজে প্রত্যেকটা ব্যক্তিকে নিজ নিজ ধর্ম পালন করতে হবে, প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। আর কি করতে হবে? নীতিশাস্ত্র পড়তে হবে। নীতিশাস্ত্র মানে আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, তার সাথে আমাদের পড়ার যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে, আমাদের শিক্ষার যে সমস্ত বইগুলো আছে, সেগুলো আমাকে পাঠ করতে হবে। আমি যদি ধর্ম না জানি, আমি যদি নীতিশাস্ত্র না জানি, আমি যদি দেশের অর্থনীতিটাকেই না বুঝতে পারি, আমি যদি দেশের প্রকৃতিটাকেই না বুঝতে পারি, তাহলে আমি কি করে আমি সমাজের কল্যাণ করব? আমি টিউশনে গেলাম, পড়া করে গেলাম না, আমি পড়াটাই তো বুঝতে পারিনি, তাহলে তুমি পড়া করে যেতে পারবে? নিশ্চয়ই পারবে না। তুমি পড়া বুঝতে পারোনি, তাই তুমি পড়া করে যাওনি, তাহলে ক্ষতিটা কার হলো? তোমারও ক্ষতি হলো, শিক্ষকেরও ক্ষতি হলো। কারণ সেখানে শিক্ষক কিন্তু ঠিকমতো তার দায়িত্ব পালন করেনি এবং সেখানে স্টুডেন্টটাও কিন্তু নিজের দায়িত্বটাকে পালন করেনি। তাহলে কি হচ্ছে? এতে সমাজের ক্ষতি হচ্ছে। তাই জন্য বারবার বলা হচ্ছে যে ধর্মকে শ্রদ্ধা করো, বিভিন্ন নীতিশাস্ত্রমূলক গ্রন্থ পড়ো, নীতিশাস্ত্রমূলক বিভিন্ন বাণী শোনো, যাতে তুমি সমাজের কল্যাণ করতে পারো, জনগণের কল্যাণ করতে পারো, মানুষের উপকার করতে পারো। আর কি, অর্থনীতিকে তোমাকে বুঝতে হবে। অর্থাৎ তুমি তোমার পরিবারে বা তুমি তোমার যে স্থানে বসবাস করো না কেন, সেই স্থানে তোমার অর্থনীতি কেমন আছে, সেই স্থানে তুমি মানুষকে সাহায্য করার জন্য বা মানুষকে হেল্প করার জন্য তুমি কি কি পরিকল্পনা গ্রহণ করতে পারো, সেগুলো তোমাকে ভাবতে হবে। তোমাকে তোমার অর্থনীতিকে বুঝতে হবে যে না, আমার এই সিচুয়েশান, আমাকে এইভাবে চলতে হবে, আমার এত ইনকাম, আমাকে এইভাবে পরের কাজগুলোকে করতে হবে। অর্থাৎ নিজের অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে। শুধুমাত্র নিজের অর্থনীতি চাঙ্গা করলে কি হবে? প্রত্যেকটা ব্যক্তি যদি নিজের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে তাহলে কিন্তু দেশ উন্নতি হবে, আর দেশের উন্নতি হলে সমাজের উন্নতি হবে, আর সমাজের উন্নতি হলে প্রত্যেকটা ব্যক্তি সত্যের পথে থাকবে, প্রত্যেকটা ব্যক্তি স্বাধীনভাবে বেঁচে থাকবে, প্রত্যেকটা ব্যক্তি ন্যায়ের পথে থাকবে। আর কিসের কথা বলেছেন তিনি? প্রকৃতির কথা বলেছেন। অর্থাৎ আমাদের প্রত্যেকের মানুষের জীবনের যে চরিত্রগত যে প্রকৃতি বা মেন্টালিটি, সেটাকে মানুষের ঠিক করতে হবে। মানুষের মেন্টালিটি যদি ব্যক্তি স্বার্থ হয় তাহলে সেখানে উন্নতি হবে না। মানুষের মেন্টালিটি পরিবর্তন করে সামাজিক স্বার্থের জন্য ভাবতে হবে, মানুষের মেন্টালিটিকে চেঞ্জ করে সমাজের কল্যাণের কথা ভাবতে হবে, তাহলেই কিন্তু সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে। তারপরে চলে আসছে কি? তারপরে এক্ষেত্রে বলা হয় যে এই যে 4টে কথা বললাম, ধর্ম, নীতিশাস্ত্র, অর্থনীতি, প্রকৃতি, এই 4টে বিষয়ের মধ্যে সবথেকে বেশি পপুলার কোনটা জানো? নীতিশাস্ত্র। কারণ তুমি যদি নীতিশাস্ত্রের জ্ঞান তোমার মধ্যে না থাকে তাহলে তুমি লোক শিখবা কি আর মানুষকে শেখাবাই বা কি? তোমার মধ্যে নীতিশাস্ত্রের যদি বেসিক নলেজ না থাকে তাহলে তুমি সমাজের কল্যাণই বা কী করে করবে? তাই জন্য বলা হয় না যে শিক্ষাই জীবনের মূল, শিক্ষা ছাড়া জীবন আধার, শিক্ষা ছাড়া জীবনে আর কোনো জায়গা নাই। তাই প্রকৃত শিক্ষা মানুষের দরকার। প্রকৃত শিক্ষা থাকলে
অটোমেটিক্যালি মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হবে। তাই তিনি বার্কার মনে করেছেন যে ন্যায় হলো একটি সোশ্যাল রিয়ালিটি, অর্থাৎ একটি সামাজিক সত্য। সোশ্যাল কথার অর্থ সামাজিক, রিয়ালিটি কথার অর্থ হচ্ছে সত্য, অর্থাৎ আমাদের ন্যায় হলো আমাদের কাছে একটা সামাজিক সত্য। আর কি বলেছেন? তিনি বলেছেন যে ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে বেনথাম অর্থাৎ দার্শনিক বেনথাম বলেছেন যে ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধন করতে হবে, অর্থাৎ 90% মানুষের 90%ই কল্যাণ সাধন করতে হবে। সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধক ও বেশি মানুষের বেশি করে কল্যাণ, এটাকে বলা হচ্ছে সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ সাধন। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যদি সৎ থাকে তাহলে তার উন্নতি হবে। এবার প্রত্যেকটা মানুষের যদি উন্নতি হয়, প্রত্যেকটা সর্বাধিক সংখ্যক মানুষ যদি নিজের উন্নতি করতে পারে, তাহলে সর্বাধিক সংখ্যক কিন্তু মানুষ নিজের কল্যাণও করতে পারে। তাই কল্যাণ উন্নতি একে অপরের পরিপূরক। তাই বলা হচ্ছে যে মানুষ সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণের কথা তিনি বলে গেছেন। তারপরে চলে আসছি দ্বিতীয় পার্টটা, যেটা হচ্ছে নয়া উদারনীতি। আমি মিটিয়ে দিয়েছি। দ্বিতীয়টা হচ্ছে নয়া উদারনৈতিক দৃষ্টিকোণ। ওটা কি? জানা যায় যে নয়া উদারনীতিবাদের একজন গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন জন রলস। তিনি কি করেছিলেন? 1971 সালে তার একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল, এ থিওরি অফ জাস্টিস। কি নাম? এ থিওরি অফ জাস্টিস নামে একটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি ন্যায়কে কি বলেছেন জানো? তিনি ন্যায়কে বলেছেন ক্ষমতা, তিনি ন্যায়কে বলেছেন সুযোগ, তিনি ন্যায়কে বলেছেন সুবিধা, তিনি ন্যায়কে বলেছেন অধিকার, ন্যায়কে বলেছেন স্বাধীনতা, আত্মমর্যাদা। অর্থাৎ ন্যায় থাকলে তুমি ক্ষমতাবান হবে, ন্যায় থাকলে তুমি সুযোগ সুবিধা পাবে, ন্যায় থাকলে তোমার অধিকার ঠিক থাকবে, ন্যায় থাকলে তুমি স্বাধীন থাকবে, ন্যায় থাকলে তোমার আত্মমর্যাদাও বৃদ্ধি পাবে। তাই জন্য এই কয়েকটা জিনিসের বিষয়কে সমষ্টি করলে ন্যায়ের পরিপূর্ণ রূপ আমরা পেয়ে থাকি। আর বলা হয় যে ন্যায্য বন্টন, অর্থাৎ তোমার কাছে 5টা রসগোল্লা আছে আর তোমার কাছে তোমার সামনে দেখছো 4টে বন্ধু দাঁড়িয়ে আছে। তুমি কি করলে? তাদেরকে রসগোল্লা ঠিকমতো না দিই, তাদেরকে তুমি একটা রসগোল্লা দিয়ে বললে 4জনে ভাগ করে খেয়ে নে, আর তুমি নিজেই 4টে রসগোল্লা খেয়ে নিলে। তাহলে কি এটা ন্যায় হলো? এটা কি সমাজে একটা উন্নতি হলো? এটা কি সমাজে একটা ন্যায্য বন্টন হলো? যে তুমি কি ঠিকমতো বন্টন করতে পারলে সেই রসগোল্লাটাকে? করলে না। তুমি কি করলে? নিজের জন্য 4টে রসগোল্লা রেখে দিলে আর বাকি তোমার 3টে বন্ধুকে একটা রসগোল্লা দিয়ে বললে যা তোরা সবটি রসগোল্লা একা খেয়ে যা, যা করবি কর, আমি পালালাম এখান থেকে, ভাগলাম এখান থেকে, ভেঙে চলে গেল। তাহলে কেমন করে হবে? তাহলে এখানে কি করতে হবে? সামগ্রীর ন্যায্য বন্টন থাকতে হবে, প্রত্যেকটা দ্রব্যের সমান দাম থাকতে হবে, যাতে গরিব বড়লোক প্রত্যেকে সেটা কিনতে পারে, প্রত্যেক মানুষের যেন কেনার ক্ষমতা থাকে, এইটাকে বুঝতে হবে। উদারনৈতিক মতবাদে 3টি মূল কথা আছে। কি কি? একটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সমান স্বাধীনতা লাভের অধিকার, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির জীবনে স্বাধীনতা আছে, প্রত্যেকটা ব্যক্তির জীবনে ভালো থাকার অধিকার আছে। আর কি? চাকরি ও মর্যাদা লাভের ক্ষেত্রে সকলের সমান সুযোগ অধিকার। একজন গরিব মানুষও চাকরি পাবে, একজন বড়লোক মানুষও চাকরি পাবে, একজন মধ্যবিত্ত মানুষও যেন চাকরি পেতে পারে। আর মর্যাদা অর্থাৎ সম্মান, একটা গরিব মানুষও যেন ন্যায্য সম্মান পায়, একটা বড়লোকও যেন ন্যায্য সম্মান পায়, একটা মধ্যবিত্তও যেন ন্যায্য সম্মান পায়। এই 3টে যদি সম্ভব হয় তাহলেই সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আর কি? সামাজিকভাবে মানে বলা যায় যে দুর্বল ব্যক্তিদের বা দুর্বল শ্রেণীর জন্য বিশেষ অধিকার, যেমন যে সমস্ত ব্যক্তি হ্যান্ডিক্যাপ তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, বা যেগুলো মানুষ একটু দুর্বল বা পড়াশোনায় দুর্বল হতে পারে, কাজে দুর্বল হতে পারে, বা মেন্টালিটি দুর্বল হতে পারে, সেই সমস্ত মানুষের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা, যাতে তারাও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, যাতে তারাও সমাজে কাজ পেতে পারে, যাতে তারাও সমাজে নিজের সমস্ত চাহিদা মেটাতে পারে। তাই জন্য এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। 3 নম্বর চলে আসছে এটা মার্ক্সবাদী দৃষ্টিকোণ। মার্ক্সবাদী দৃষ্টিকোণ কি? আমরা দেখবে প্রত্যেকটা নোটে আমরা একই বিষয় পড়েছি। মার্ক্সবাদরা সর্বদা শ্রেণী সংগ্রামের কথা বলে। শ্রেণী সংগ্রাম মানে উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী। মার্ক্সবাদীরা সবসময় মনে করেন যে সমাজে যতদিন শ্রেণী থাকবে, সমাজে যতদিন বড়লোক গরিব থাকবে, ততদিন কিন্তু সমাজের অবনতি হবে, সমাজের কোনো উন্নতি হবে না। যেদিনই আমাদের সমাজ থেকে বড়লোক গরিব এই জিনিসগুলো বেরিয়ে যাবে, সেদিনই কিন্তু সমাজ একটা বড় স্থান পাবে, সমাজের উন্নতি তত তাড়াতাড়ি হবে। তিনি বলেছেন অর্থনৈতিক বৈষম্য যতদিন থাকবে, অর্থনৈতিক বৈষম্য সমাজে যতদিন থাকবে, ততদিন সমাজে কিন্তু উন্নতি হবে না। অর্থাৎ কথার কথা ধরলাম যে আমার কাছে আমার ইনকাম 5,000 টাকা, আরেকজন
আরেকজনের ইনকাম 1 লাখ টাকা, সে কী করলো, সে দামি রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে আসলো, কিন্তু আমার কাছে কি আছে টাকা? না, আমার কাছে কত টাকা আছে? 5,000 টাকা। সেই 5,000 টাকাতে আমাকে সারা মাস চালাতে হচ্ছে, তাহলে আমি কি দামি রেস্টুরেন্টে খেতে পারবো? পারবো না। তাহলে এখানে কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হলো? এখানে কি সমাজটা কি সমান হলো? এখানে কি অর্থনৈতিক বন্টনটাও কি সমান হলো? হলো না। কিন্তু সমাজে যদি ন্যায় থাকতো, সমাজে যদি স্বাধীনতা থাকতো, সমাজে যদি আত্মমর্যাদা থাকতো, সমাজে যদি মানুষের প্রত্যেকের সমান অধিকার থাকতো, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে সব কিছু পাওয়ার অধিকার পেত। কিন্তু সেটা কিন্তু সম্ভব না। কিন্তু এই সমাজতান্ত্রিক সমাজে, অর্থাৎ আমরা যে সমাজে বাস করছি, এই সমাজে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে যদি আমরা প্রত্যেকে ভালোভাবে চলি, প্রত্যেকে সত্যের পথে চলি, প্রত্যেকে বাস্তবতার পথে চলি, তাহলেই কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত হবে। তাই মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে ন্যায় কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। তবে এটা ঠিক যে ন্যায় কিন্তু পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? আমি একটু আগেই বললাম, প্রাচীনকালের ন্যায় আর বর্তমান যুগের ন্যায় কি একই? না, প্রাচীনকালের ন্যায় আলাদা, বর্তমান যুগের ন্যায় আলাদা। এই দুটো ন্যায়ের পরিবর্তন হয়েছে। তার মানে ভবিষ্যতেও ন্যায় কিন্তু পরিবর্তন হবে। ভবিষ্যতের সমাজ যেভাবে পরিবর্তিত হবে, ন্যায়েরও কিন্তু সেইভাবে পরিবর্তন হবে। আর আমি প্রথমেই বলেছি, ন্যায় কথার সঠিক অর্থ কী? ন্যায় কথার অর্থ হলো সঠিক বিচার ব্যবস্থা। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।